গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই দেখছো এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেল। সো আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আর এই ক্লাসটা ডাব্লিউবিপি, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, ডাব্লিউবিসি সব পরীক্ষার জন্য হেল্পফুল হবে। চলো ক্লাসটা স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন হলো যে প্যালিওন্টোলজির নিম্নোক্ত কোন বিষয়ের অধ্যয়নকে বলা হয়? যদি বলে প্যালিওন্টোলজি নিম্নোক্ত কোন বিষয়ের অধ্যয়নকে বলা হয়, কী বলবে? উদ্ভিদ এবং প্রাণী জীবাশ্ম। যে উদ্ভিদ এবং প্রাণী জীবাশ্ম সংক্রান্ত বিদ্যাকে আমরা কী বলি? প্যালিওন্টোলজি। এছাড়াও এখানে তোমরা আর একটা অপশন দেখছো শিলা। যদি বলে শিলা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়, তোমরা কি বলবে? পেট্রোলজি। যদি বলে শিলা সংক্রান্ত বিদ্যাকে কি বলে, তোমরা কি বলবে? পেট্রোলজি। শিলা সংক্রান্ত বিদ্যাকে বলা হয় হচ্ছে পেট্রোলজি। এছাড়াও তোমরা এখানে দেখছো বায়ুমণ্ডল। যদি বলে বায়ুমণ্ডল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়, তোমরা কি বলবে? মেটেরোলজি। যদি বলে বায়ুমণ্ডল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? মেটেরোলজি। এগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব জিজ্ঞেস করে। যদি বলে বায়ুমণ্ডল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়, তোমরা কি বলবে? মেটেরোলজি। আর যদি বলে শিলা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়, তোমরা কি বলবে? পেট্রোলজি। আর প্যালিওন্টোলজি কি? উদ্ভিদ এবং প্রাণী জীবাশ্ম সংক্রান্ত বিদ্যা। এছাড়াও পরীক্ষায় জিজ্ঞেস করে যে মাটি সংক্রান্ত বিদ্যাকে কি বলে? মাটি। যদি পরীক্ষায় জিজ্ঞেস করে মাটি সংক্রান্ত বিদ্যাকে কি বলে, তোমরা কি বলবে? মাটি সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পেডোলজি। এছাড়াও জিজ্ঞেস করে যে মাটি সংক্রান্ত বিদ্যাকে কি বলে, তোমরা কি বলবে? মাটি সংক্রান্ত বিদ্যাকে বলা হয় হচ্ছে পেডোলজি। এছাড়াও পরীক্ষায় কোশ্চেন আসে যে শৈবালের সংক্রান্ত বিদ্যা মানে ওটা নিয়ে পড়াশোনা করা থাকে। শৈবাল সংক্রান্ত বিদ্যা বা শৈবাল নিয়ে যে পড়াশোনা করে সেই পড়াশোনাটাকে কি বলা হয়? ফাইকোলজি। শৈবাল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? ফাইকোলজি। এছাড়াও জিজ্ঞেস করে যে ছত্রাক। যদি জিজ্ঞেস করে ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়, তোমরা কি বলবে? মাইকোলজি। তাহলে কি বললাম যে মাটি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়, তোমরা কি বলবে? পেডোলজি। আর যদি বলে শৈবাল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়, তোমরা কি বলবে? ফাইকোলজি। আর যদি বলে ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? মাইকোলজি। আর শিলা সংক্রান্ত বিদ্যাকে আমি কি বললাম? শিলা সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পেডোলজি। বায়ুমণ্ডল সংক্রান্ত বিদ্যাকে বলা হয় মেটেরোলজি। আর প্যালিওন্টো সংক্রান্ত উদ্ভিদ ও প্রাণী জীবাশ্ম সংক্রান্ত বিদ্যাকে বলা হয় হচ্ছে প্যালিওন্টোলজি। এছাড়াও তোমরা এখানে আরেকটা দেখছো আগ্নেয়গিরি। তো জিজ্ঞেস করে যে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির নাম কি? যদি জিজ্ঞেস করে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির নাম কি, তোমরা কি বলবে? ব্যারেন। আর যদি বলে এই ব্যারেন আগ্নেয়গিরি কোন দ্বীপপুঞ্জে অবস্থিত, তোমরা কি বলবে? আন্দামান অ্যান্ড নিকোবর। পরীক্ষায় খুব জিজ্ঞেস করে যে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির নাম কি, তোমরা কি বলবে? ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে ব্যারেন। আর যদি বলে এই ব্যারেন আগ্নেয়গিরিটা কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত, তোমরা কি বলবে? আন্দামান অ্যান্ড নিকোবর। এছাড়াও যদি জিজ্ঞেস করে ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ দাও, কি আগ্নেয়গিরি বললাম? সুপ্ত আগ্নেয়গিরি। ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ দাও, তোমরা কি বলবে? নারকন্ডাম। যদি বলে ভারতের একটা সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ দাও, তোমরা কি বলবে? নারকন্ডাম। যদি বলে এই নারকন্ডাম আগ্নেয়গিরিটা কোথায় অবস্থিত, তোমরা কি বলবে? আন্দামান অ্যান্ড নিকোবর। ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ হলো নারকন্ডাম। যদি বলে এই নারকন্ডাম আগ্নেয়গিরিটা কোথায়, তোমরা কি বলবে? আন্দামান অ্যান্ড নিকোবর। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হচ্ছে যে নিউটনের প্রথম গতিসূত্রটি পরিচিত হয়েছে ড্যাশ। তো নিউটনের প্রথম গতিসূত্রটি পরিচিত হয়েছে জড়তার মূলনীতি। মানে নিউটনের যে প্রথম গতিসূত্রটা, সেটা জড়তার মূলনীতির সাথে সম্পর্কিত। তো আমরা সবাই জানি যে নিউটনের 3টে গতিসূত্র ছিল। নিউটনের কটা গতিসূত্র ছিল? 3টে। তো এবার পরীক্ষায় কোশ্চেন আছে যে নিউটনের কোন গতিসূত্র থেকে বলের সংজ্ঞা সম্পর্কে জানা যায়, তোমরা কি বলে? প্রথম গতিসূত্র। যদি বলে নিউটনের কোন গতিসূত্র থেকে বলের সংজ্ঞা সম্পর্কে জানা যায়, তোমরা কি বলবে? প্রথম গতিসূত্র। প্রথম গতিসূত্র, বলের সংজ্ঞা। যদি বলে নিউটনের কোন গতিসূত্র থেকে বলের সংজ্ঞা সম্পর্কে পাওয়া যায়, তোমরা কি বলবে? নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা সম্পর্কে পাওয়া যায়। এছাড়াও আরেকটা কোশ্চেন আছে যে বলের মান, এটা তো বলের সংজ্ঞা, ভালো করে শুনবে কিন্তু। যদি বলে বলের সংজ্ঞা নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায়, প্রথম গতিসূত্র। কিন্তু যদি বলে বলের মান নিউটনের কোন গতিসূত্র থেকে জানা যায়, তোমরা কি বলবে? দ্বিতীয় গতিসূত্র। বলের সংজ্ঞা প্রথম গতিসূত্র, কিন্তু দ্বিতীয় গতিসূত্র থেকে কি? দ্বিতীয় গতিসূত্র থেকে বলের মান সম্পর্কে জানা যায়। এবার পরীক্ষায় কোশ্চেন আসে যে নিউটনের প্রথম গতিসূত্রতে কি বলা হয়েছিল। তো নিউটনের প্রথম গতিসূত্র এটা বলেছিল, সাপোজ ভাবে এটা একটা বস্তু। তো এই বস্তুটা ধরো স্থির অবস্থায় আছে, তো বাইরে থেকে যদি আমরা কোনো বল প্রয়োগ না করি, তাহলে এই স্থির বস্তুটা চিরকাল স্থির অবস্থায় থাকবে।
আর হচ্ছে কোনো একটা বস্তু ধরো গতিতে চলছে, এরকম করে একটা গতিতে চলছে, তো এবার বাইরে থেকে যদি আমরা কোনো বল প্রয়োগ না করি, এই গতিশীল বস্তুটা একই গতিতে একই সরলরেখায় চলতে থাকবে। তো নিউটনের প্রথম গতিসূত্র এটা বলেছিল। তাহলে কি বললাম, নিউটনের প্রথম গতিসূত্র বলেছিল যে কোনো বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ না করি, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে, আর গতিশীল বস্তু চিরকাল একই গতিতে একই সরলরেখায় চলতে থাকবে। এটা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র বলেছিল, আর যেটা থেকে আমরা কি বলের সংজ্ঞা সম্পর্কে জানতে পারি। আর নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলে? নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলে? নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলে যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের মান, নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলে? বস্তুর উপর প্রযুক্ত বলের মান বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান হয়, আর বস্তুর বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। তার মানে সাপোজ ভাবো, নিউটনের গতিসূত্র থেকে আমরা কি জানতে পারি? নিউটনের গতিসূত্র থেকে আমরা বলের মান জানি, যেরকম আমরা বলি পি ইকুয়াল টু এম এফ। আমরা জানি এফ হচ্ছে ত্বরণ, এফ ইকুয়াল টু কি ভি বাই টি, সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে আমরা কি বলি? ত্বরণ। তাহলে এম ইন্টু ভি বাই টি, তার মানে কি এম ভি বাই টি। তাহলে এটা হচ্ছে বল। তাহলে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, এটা হচ্ছে ভরবেগ পরিবর্তনের হার। তাহলে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল কী হয়? ভরবেগ পরিবর্তনের হারের সমান হয়। আর বল যেদিকে বল আমরা যেদিকে অ্যাপ্লাই করি বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলেছিল। আর নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি জানতে পারি? বলের মান। এছাড়াও আরেকটা গতিসূত্র আছে নিউটনের তৃতীয় গতিসূত্র। নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলে? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। সাপোজ ভাবো, আমি কোথাও একটা বল প্রয়োগ করছি, ধরো আমি এটার উপর বল প্রয়োগ করলাম, তাহলে এও কী করবে? আমার উপর একটা বল প্রয়োগ করবে। তো এই কথাটাই, যতটা বল আমি প্রয়োগ করব ঠিক ততটা বলও এই দিক থেকে প্রয়োগ হবে। তো এই কথাটাই নিউটনের তৃতীয় গতিসূত্রতে বলা হয়েছে। সাপোজ ভালো একটা নৌকা আছে, এই নৌকা থেকে যখন আমরা নদীর তীরে বা পুকুরের তীরে, কোনো নদীর তীরে ধরো জাম্প করছি, নৌকা থেকে নদীর তীরে যখন জাম্প করছি, তার মানে কি আমরা নৌকাকে ধাক্কা দিচ্ছি পা দিয়ে, সেটা পেছন দিকে চলে যাচ্ছে। পরিবর্তে নৌকাও কী করছে? সেম অ্যামাউন্ট অফ ফোর্স বল প্রয়োগ করছে, যার ফলে আমরা সামনের দিকে এগিয়ে চলে আসছি। তো এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্রর একটা উদাহরণ। চলো পরের কোশ্চিনে যাওয়া যাক। পরের কোশ্চিন হলো যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? আগের কোশ্চিনে আর কিছু জেনে নাও। তো এবার জিজ্ঞেস করে যে আমরা যে বল বললাম, তো বলের একক জিজ্ঞেস করে। তোমাকে যদি বলের এসআই একক জিজ্ঞেস করে তোমরা কি বলবে? নিউটন। আর যদি বলের সিজিএস একক জিজ্ঞেস করে তাহলে কি বলবে? ডাইন। যদি বলে বলের এসআই একক কি, তোমরা কি বলবে? নিউটন। আর যদি বলে বলের সিজিএস একক কি, তোমরা কি বলবে? ডাইন। এছাড়াও আরেকটা ডেটা মনে রাখবে, 1 নিউটন সমান 10⁵ ডাইন। এটা পরীক্ষায় জিজ্ঞেস করে যে 1 নিউটন সমান কত ডাইন হয়, তোমরা কি বলবে? 10⁵ ডাইন। আর এছাড়াও আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করে যে বলের মাত্রা কি। যদি বলে বলের মাত্রা কি? বলের মাত্রা কি বলবে? ml t⁻²। পরীক্ষায় জিজ্ঞেস করে যে বলের মাত্রা কি বলবে? ml t⁻²। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, এটা তোমরা সবাই জানো যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল। খুব ইম্পর্টেন্ট আর ফেমাস কোশ্চেন, 13 এপ্রিল 1919 সালে। যদি বলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল, তোমরা কি বলবে? 13 এপ্রিল 1919 সালে। এবার সে কোশ্চেন আসবে যে এই জালিয়ানওয়ালাবাগটা কোথায়, তোমরা কি বলবে? অমৃতসর, পাঞ্জাব। সেকেন্ড কোশ্চেন আসবে যে এই জালিয়ানওয়ালাবাগটা কোথায়, তোমরা কি বলবে? অমৃতসর, পাঞ্জাব। আর এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? 13 এপ্রিল 1919 সালে। এবার কোশ্চেন আসবে যে এই যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটা হয়েছিল তখন ভাইসরয় কে ছিল, তোমরা কি বলে? জেমস ফোর্ড। যখন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল, যদি বলে তখন ইংরেজদের ভাইসরয় কে ছিল, তোমরা কি বলবে? জেমস ফোর্ড। এছাড়াও পরীক্ষায় কোশ্চেন আসে যে ওই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যখন হয়েছিল, পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ নামে একটা জায়গা ছিল, যেখানে ভারতীয়রা এক জায়গায় জড়ো হয়ে কী করেছিল? ইংরেজদের এগেনস্টে বিরুদ্ধে প্রতিবাদ করছিল। তো তখন ইংরেজদের একজন কমান্ডার ছিল, সে ওই ভারতীয়দের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিল। এবার যদি বলে সেই যে কমান্ডার ইংরেজদের, সেই কমান্ডারের নাম কী ছিল, যে হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় গুলি চালানোর জন্য নির্দেশ দিয়েছিল, তোমরা কি বলবে? জেনারেল ডায়ার। জেনারেল ডায়ার হচ্ছে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল। যদি বলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় কে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল, তোমরা কি বলবে? জেনারেল ডায়ার। আর যদি বলে সেই টাইমে ভাইসরয় কে ছিল, তোমরা কি বলবে? জেমস ফোর্ড। আর এই যে তোমরা 1919 দেখছো, এই 1919 সালে আরেকটা অ্যাক্ট এসেছিল, কানুন কি? রাওলাট আইন। কী এসেছিল? রাওলাট আইন বা রাওলাট অ্যাক্ট। 1919 সালে কী ছিল? রাওলাট আইন বা রাওলাট অ্যাক্ট, যেটাকেই আমরা কি বলি? কালো
আইন, যেটারই আর এক নাম কি কালো আইন। তাহলে যদি বলে রাওলাট আইন কবে এসছে 1919 সালে, যদি বলে রাওলাট আইন কবে এসছে 1919 সালে, যদি বলে রাওলাট আইন কবে এসছে 1919 সালে, আর এই রাওলাট আইনেরই আর এক নাম কি কালো আইন। এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 1905 লেখা আছে, 16 অক্টোবর 1905। যদি বলে 1905-এ কী হয়েছিল তোমরা কী বলবে বঙ্গভঙ্গ। 1905-এ কী হয়েছিল তোমরা কী বলে বঙ্গভঙ্গ। যদি বলে বঙ্গভঙ্গ কবে হয়েছিল 16 অক্টোবর 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল। আর যদি বলে যখন বঙ্গভঙ্গ হয়েছিল তখন ইংরেজদের ভাইসরয় কে ছিল তোমরা কী বলবে লর্ড কার্জন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি বলে বঙ্গভঙ্গ কবে হয়েছিল 16 অক্টোবর 1905, বঙ্গভঙ্গ হয়েছে 16 অক্টোবর 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল। আর যদি বলে যখন বঙ্গভঙ্গ হয়েছিল তখন ভাইসরয় কে ছিল ইংরেজদের, তোমরা কী বলবে লর্ড কার্জন। এছাড়াও এখানে আর একটা সাল দেখছো 1935 সালে। তোমরা সবাই জানো 1 এপ্রিল 1935 সালে কী হয়েছিল আরবিআই তৈরি হয়েছিল। আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যদি বলে আরবিআই কবে তৈরি হয়েছিল 1 এপ্রিল 1935 সালে। তোমরা সবাই জানো আরবিআই 1 এপ্রিল 1935 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তৈরি হয়েছিল। এছাড়া এখানে 1914 দেখছো কী হয়েছিল 1914 থেকে 1918 অবধি, 1914 থেকে 1918 অবধি ওয়ার্ল্ড ওয়ার 1, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার 1। 1914 থেকে 1918 অবধি কী হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার 1 মানে প্রথম বিশ্বযুদ্ধ। যদি বলে প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল 1914 থেকে 1918 অবধি। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন ড্যাশ দ্বারা। এটা ভালো করে মনে রাখবে যে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়, যে রাষ্ট্রপতির যে ভোট হয় সেই রাষ্ট্রপতির ভোটে কে ভোট দিতে পারে। সেখানে ভোট দিতে পারে হচ্ছে সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ। যে সংসদের যে নির্বাচিত সদস্যরা আছে লোকসভা এবং রাজ্যসভা, সংসদের মধ্যে কি থাকে লোকসভা এবং রাজ্যসভা, লোকসভা এবং রাজ্যসভার যে নির্বাচিত সদস্য আছে তারা, এবং রাজ্যের যে বিধানসভা থাকে সেই বিধানসভার যে নির্বাচিত সদস্য থাকে তারা কি করতে পারে রাষ্ট্রপতির রাষ্ট্রপতির ভোটে রাষ্ট্রপতির নির্বাচনে ভোট দিতে পারে। এবার পরীক্ষায় কোশ্চিন আসে যে ভারতের একজন রাষ্ট্রপতি থাকবে, এটা কত নম্বর অনুচ্ছেদে বলা আছে। তোমরা এখানে 52, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মনে রাখবে। যদি বলে ভারতের সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদে এটা বলা আছে যে ভারতের সংবিধানের হচ্ছে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে, ভারতের সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদে এটা বলা আছে যে ভারতের একজন রাষ্ট্রপতি থাকবে, কি বলবে 52 নাম্বার। এছাড়াও এই যে তোমরা দেখছো যে রাষ্ট্রপতি নির্বাচনে কে অংশগ্রহণ করতে পারে, রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে হচ্ছে সংসদের সদস্য, নির্বাচিত সদস্য এবং বিধানসভা নির্বাচিত সদস্যরা। এটা কত নাম্বার অনুচ্ছেদে বলা আছে 54 নাম্বার অনুচ্ছেদে। যদি বলে ভারতের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে এটা বলা আছে যে রাষ্ট্রপতির নির্বাচনে নির্বাচিত সংসদের নির্বাচিত সদস্য এবং বিধানসভা নির্বাচিত সদস্যরা ভোট দিতে পারবে, এটা হচ্ছে 54 নাম্বার অনুচ্ছেদে লেখা আছে ভারতের সংবিধানের। আর ভারতের যে একজন রাষ্ট্রপতি থাকবে সেটা হচ্ছে 52 নাম্বার অনুচ্ছেদে বলা আছে। এবার তোমরা সবাই জানো যে রাষ্ট্রপতির কার্যকাল কত বছর হয় 5 বছর। রাষ্ট্রপতির কার্যকাল কত বছর হয় 5 বছর। যদি বলে ভারতের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির কার্যকাল সম্পর্কে বলা আছে, তোমরা কি বলবে 56 নাম্বার। ভারতের সংবিধানের 56 নাম্বার অনুচ্ছেদ কি বলে যে রাষ্ট্রপতির সময়কাল হবে 5 বছর। এছাড়াও রাষ্ট্রপতির যোগ্যতা, একজন মানুষ যদি রাষ্ট্রপতি হতে চায় তার জন্য ওর কী কী যোগ্যতা থাকতে হবে, এটা সম্পর্কে কত নম্বর অনুচ্ছেদে বলা আছে 58। যদি বলে ভারতের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির যোগ্যতা সম্পর্কে লেখা আছে, তোমরা কি বলবে 58 নম্বর অনুচ্ছেদে। এরপর পরিচয় আসে যে অভিশংসন পদ্ধতি, খুব ইম্পর্টেন্ট অভিশংসন পদ্ধতি। যদি বলে অভিশংসন পদ্ধতি ভারতের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে আছে, যদি বলে অভিশংসন পদ্ধতি ভারতের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে আছে অভিশংসন পদ্ধতি, তোমরা কি বলবে 61। যদি বলে অভিশংসন পদ্ধতি ভারতের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে আছে, তোমরা কি বলবে 61 নম্বর অনুচ্ছেদে অভিশংসন পদ্ধতি সম্পর্কে বলা আছে রাষ্ট্রপতির। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে বীরবলের আসল নাম কি। যদি জিজ্ঞেস করে বীরবলের আসল নাম কি, তোমরা কি বলবে মহেশ দাস। বীরবলের আসল নাম কি, বীরবলের আসল নাম মহেশ দাস। এই যে তোমরা বীরবল দেখছো, সবাই নাম শুনেছ মুঘল সম্রাট আকবর, সবাই নাম শুনেছ মুঘল সম্রাট আকবর। এই আকবরের সবাই নবরত্ন ছিল, এই আকবরের সবাই কী ছিল নবরত্ন ছিল, 9 জন মহান ব্যক্তি ছিলেন। আকবরের সবাই কী ছিল নবরত্ন ছিল, 9 জন মহান ব্যক্তি। সেই নবরত্নদের মধ্যে একজন ছিল বীরবল। আকবরের সবাই কী ছিল নবরত্ন, আকবরের সবাই ছিল নবরত্ন 9 জন মহান ব্যক্তি। সেই 9 জন মহান ব্যক্তির মধ্যে একজন কে ছিল বীরবল। আর সেই বীরবলের নাম সেই বীরবলেরই আসল নাম জিজ্ঞেস করেছিল, সেই বীরবলের আসল নাম কি মহেশ দাস।
এছাড়াও আমরা সবাই শুনেছি দিন-ই ইলাহি, ইলাহি। দিন-ই ইলাহি হচ্ছে একটা নতুন ধর্ম। দিন-ই ইলাহি কি একটা নতুন ধর্ম। এই ধর্মের প্রবর্তন কে করেছিল? আকবর। আকবর। যদি বলে দিন-ই ইলাহি কি? দিন-ই ইলাহি একটা নতুন ধর্ম। আর যদি বলে এই নতুন ধর্মের প্রবর্তন কে করেছিল? আকবর। তো এই যে নতুন ধর্মটা, এই দিন-ই ইলাহি যে নতুন ধর্মটা, এই ধর্মটা প্রথম যে ব্যক্তি গ্রহণ করেছিলেন তার নাম বীরবল। তার নামও কি? বীরবল। এই কোশ্চেনটা পরীক্ষায় চলে আসে যে যদি বলে দিন-ই ইলাহির প্রবর্তন কে করেছিলেন, তোমরা কি বলবে? আকবর। আর এই যে দিন-ই ইলাহি, এটা একটা নতুন ধর্ম, এই ধর্মটাকে প্রথম যে ব্যক্তি গ্রহণ করেছিলেন তার নাম কি ছিল? বীরবল। এছাড়াও আমি বললাম যে আকবরের কোর্টে নবরত্ন ছিল। এই নবরত্নদের মধ্যে একজন ছিল টোডারমল। এই নবরত্নদের মধ্যে একজন কে ছিল? টোডারমল। এই টোডারমল কী ছিল? অর্থমন্ত্রী। যদি জিজ্ঞেস করে অর্থমন্ত্রী বা রেভিনিউ মন্ত্রী কে ছিল? অর্থমন্ত্রী বা রেভিনিউ মন্ত্রী, যদি বলে অর্থমন্ত্রী বা রেভিনিউ মন্ত্রী বা অর্থমন্ত্রী বা রেভিনিউ মিনিস্টার কে ছিল আকবরের কোর্টে, তোমরা কি বলবে? টোডারমল। টোডারমল হচ্ছে আকবরের কোর্টে অর্থমন্ত্রী বা রেভিনিউ মন্ত্রী ছিল। এছাড়াও তোমরা সবাই নাম শুনেছ হচ্ছে আবুল ফজল। আবুল ফজল। তো আবুল ফজল দিয়ে দুটো কোশ্চিন আসে, সবাই নাম শুনেছে আবুল ফজল। যদি পরীক্ষায় কোশ্চিন আসে আকবরনামা কে লিখেছে? আকবরনামা। যদি পরীক্ষায় কোশ্চিন জিজ্ঞেস করে যে আকবরনামা কে লিখেছে, তোমরা কি বলবে? আবুল ফজল। আরেকটা কোশ্চিন হচ্ছে আইনি আকবরী। যদি বলে আইনি আকবরী কে লিখেছে, তোমরা কি বলবে? আবুল ফজল। আইনি আকবরী। যদি বলে আইনি আকবরী এই বইটা কে লিখেছে, তোমরা কি বলবে? আবুল ফজল। আইনি আকবরী এই বইটা কে লিখেছে? আবুল ফজল। আকবরনামা এই বইটা কে লিখেছে? আবুল ফজল। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুতবার এসেছে। এই আবুল ফজল হচ্ছে আকবরের যে নবরত্ন ছিল তার মধ্যে একজন ছিল। সে দুটো বই লিখেছে, একটা হচ্ছে আকবরনামা আর একটা হচ্ছে আইনি আকবরী। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হচ্ছে যে হীরা শক্ত হওয়ার কারণ কী? তো হীরা শক্ত হওয়ার কারণ কী? হীরা শক্ত হওয়ার কারণ হলো সমস্ত 4টি ভ্যালেন্স ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড দ্বারা প্রতিটি কার্বন পরমাণুর সাথে আবদ্ধ থাকে। কার্বন পরমাণু দ্বারা কী থাকে? আবদ্ধ থাকে। তো যদি ফার্স্ট, এটা হচ্ছে অ্যান্সার। যদি বলে হীরা কিসের রূপভেদ, তোমরা কি বলবে? কার্বনের। যদি বলে হীরা কিসের রূপভেদ, তোমরা বলে কার্বনের রূপভেদ। ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা জিজ্ঞেস করে যে হীরা কার্বনের রূপভেদ হয় কি হয় না। হীরা কিসের রূপভেদ? হীরা হচ্ছে কার্বনের রূপভেদ। এবার হীরে কী দিয়ে তৈরি? কার্বন দিয়ে। এবার দুটো কার্বনের মধ্যে যে বন্ড থাকে, দুটো কার্বনের মধ্যে যে বন্ড থাকে সেটাকে আমরা কি বলি? কোভ্যালেন্ট বন্ড। এই বন্ডটা কী করে? দুটো কার্বনকে ধরে রাখে একসাথে। দুটো কার্বনকে কী করে? একসাথে ধরে রাখে। তার মানে কি? কোনো জিনিসকে যখন ধরে থাকবে তার মানে কি? ওখানে একটা বল প্রয়োগ হচ্ছে। তো এই যে বন্ডটা হচ্ছে একটা বল হিসেবে কাজ করে। তো দুটো কার্বনের মধ্যে এই যে কোভ্যালেন্ট বন্ড থাকার জন্যেই হীরা অনেকটা শক্ত হয়, কারণ এই বন্ডটা হচ্ছে অনেকটা স্ট্রং ফোর্স, একটা শক্ত বল। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হচ্ছে যে লোকসভায় 0 আওয়ারের সর্বাধিক সময়কাল কত? লোকসভায় 0 আওয়ারের সর্বাধিক সময়কাল হচ্ছে অনির্দিষ্টকাল। এই সর্বাধিক সময়কালের কোনো মেয়াদ নেই, মানে সর্বাধিক সময়কালের কি বলেছে, মানে কোনো ফিক্সড মানে লিমিট নেই। এটা হচ্ছে অনির্দিষ্টকাল ধরে চলে। লোকসভায় 0 আওয়ারের সর্বাধিক সময়কাল কি? অনির্দিষ্টকাল। এবার পরীক্ষায় জিজ্ঞেস করে দুটো কোশ্চিন আসে, একটা হচ্ছে কোশ্চিন আওয়ার আর একটা হচ্ছে 0 আওয়ার। তো যদি বলে কোশ্চিন আওয়ারের সময়কাল কি? কোশ্চিন আওয়ার হচ্ছে 11টা থেকে 12টা, সকাল 11টা থেকে সকাল 12টা অবধি চলে কোশ্চিন আওয়ার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে সংসদে দুটো আওয়ার চলে, একটা হচ্ছে কোশ্চিন আওয়ার আর একটা হচ্ছে 0 আওয়ার। তো যদি বলে এই কোশ্চিন আওয়ারের সময়কাল কি, তোমরা কি বলবে? কোশ্চিন আওয়ারের সময়কাল হচ্ছে 11টা থেকে 12টা। তাহলে কতক্ষণ চলছে? 1 ঘন্টা। তাহলে এখানে 0 আওয়ারের জায়গায় কোশ্চিন আওয়ার জিজ্ঞেস করতে পারে যে কোশ্চিন আওয়ারের সময়কাল কত, তোমরা বলবে 1 ঘন্টা। আর যদি বলে কোশ্চিন আওয়ার কটা থেকে কটায় চলে, কি বলবে? 11টা, সকাল 11টা থেকে দুপুর 12টা অবধি। আর এখানে আমরা কি বললাম? 0 আওয়ার। 0 আওয়ারের কোনো ফিক্সড টাইম নেই, এটা অনির্দিষ্টকালের জন্য চলে। কোশ্চিন আওয়ার যা শেষ হবে তারপরে 0 আওয়ার শুরু হয়ে যায়। আর এই 0 আওয়ারটা যদি বলে কে শুরু করেছিল? ভারত শুরু করেছিল 0 আওয়ার। আর যদি বলে 0 আওয়ারটা কবে শুরু হয়েছে? 1962 সালে। এই যে এই সংসদের যে 0 আওয়ার থাকে, এই 0 আওয়ারটা আমরাই প্রথম শুরু করেছি। আর যদি বলে এই 0 আওয়ারটা কবে শুরু হয়েছে, তোমরা কি বলবে? 1962 সালে। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হচ্ছে যে নিম্নলিখিত বিভাগের কোনটি থেকে ভারত তার জিডিপির সর্বাধিক অংশ লাভ করে? তো আমাদের জিডিপিতে সবথেকে বেশি কন্ট্রিবিউশন যে সেক্টরটা করে সেটা হচ্ছে সেবা ক্ষেত্র। সেবা ক্ষেত্র আমাদের জিডিপিতে প্রায় 50% কন্ট্রিবিউট করে, 50%। আর যেটা এখানে কৃষিক্ষেত্র আছে, কৃষিক্ষেত্র মাত্র 15% করে। তো যদি বলে আমাদের জিডিপিতে কোন ক্ষেত্র সবথেকে বেশি সবথেকে বেশি অংশ লাভ করে, তোমরা কী বলবে? সেবা ক্ষেত্র। কত পার্সেন্ট? প্রায় 50%। আর যদি বলে কৃষিক্ষেত্র কত অংশ লাভ করে আমাদের জিডিপিতে, কী বলবে? 15%। এছাড়াও যদি এই জিডিপিটা কী, অনেকে হয়তো জানো না জিডিপিটা কী। জিডিপিটা হলো
এক বছরে কোনো একটা দেশে কোনো একটা দেশের মানুষের দ্বারা ওই দেশের ভেতরে যে পণ্যদ্রব্যগুলো উৎপাদন করা হয় সেই পণ্যদ্রব্যগুলোর যে মূল্য, সেই পণ্যদ্রব্যগুলোর যে মোট মূল্য সেটাকেই আমরা বলি জিডিপি। তো কোনো একটা দেশের নাগরিক দ্বারা সেই দেশের মধ্যে এক বছরে যতটা পণ্যদ্রব্য উৎপন্ন করা হয় সেই পণ্যদ্রব্যগুলোর আর্থিক মূল্যকে আমরা কি বলি? জিডিপি। পরীক্ষায় কোশ্চেন আসে যে এই যে জিডিপির ফুল ফর্ম কি? খুব ইম্পর্টেন্ট, বহুতবার পরীক্ষা এসছে। কী বলবে? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। যদি বলে জিডিপির ফুল ফর্ম কি, কী বলবে? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি বলে জিডিপির ফুল ফর্ম কি, তোমরা কি বলবে? জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এই জিডিপির সাথে সাথে আরেকটা টার্ম আসছে জিএনপি। যদি বলে জিএনপির ফুল ফর্ম কি, তোমরা কি বলবে? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ওটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আর এটা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। জিএনপির ফুল ফর্ম কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আর জিডিপির ফুল ফর্ম কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এটা হচ্ছে জিএনপি, ফুল ফর্ম হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।